শাহ আলমকে কি পেয়েছে হাসিনার ভূতে? একজন জনপ্রিয় নেতাকে নিজের এলাকার উন্নয়নের বেশি বরাদ্দ আনতেই পারেন না, নাকি উন্নয়নের আড়ালে ধীরে ধীরে গড়ে ওঠে ক্ষমতার এমন এক বলয় যেখানে রাষ্ট্র, প্রশাসন এবং ব্যক্তিগত পরিচয়ের সীমারেখা অস্পষ্ট হয়ে যায়? কেন একটি উপজেলার জন্য বরাদ্দ হওয়া কয়েক ডজন কোটি টাকা এখন জাতীয় আলোচনার বিষয়? কেন নতুন ইউনিয়নের নাম নিয়ে সংসদ পর্যন্ত বিতর্ক গড়িয়েছে? কেন একজন প্রতিমন্ত্রীর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ে উঠছে স্বার্থের দ্বন্দ্বের প্রশ্ন? আর কেন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর গ্রেপ্তার হতে হলো একজন সংবাদপত্র সম্পাদকের? এসব কি শুধুই রাজনৈতিক কাকতালীয় ঘটনা, নাকি এগুলো বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার নতুন বিন্যাসের ইঙ্গিত? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব কেন বগুড়ার শিবগঞ্জ হঠাৎ করে দেশের সবচেয়ে আলোচিত উপজেলা হয়ে উঠেছে। ৭৪ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়ে কেন উঠেছে প্রশ্ন? ঠিকাদারি কাজের সঙ্গে প্রতিমন্ত্রীর পরিবারের নাম কেন জড়িয়েছে? নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে কেন সৃষ্টি হয়েছে জাতীয় বিতর্ক? শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তি নামের ব্যবহার নিয়ে কী বলছেন সমালোচকরা? এবং সর্বশেষ, সংবাদ মাধ্যমকে ঘিরে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশের গণতন্ত্র ও জবাবদিহিতা সম্পর্কে কী বার্তা দিচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উন্নয়ন সবসময় ভোটের সবচেয়ে শক্তিশালী ভাষা। রাস্তা, সেতু, স্কুল, হাসপাতাল কিংবা বিদ্যুৎ, যে নেতা যত বেশি উন্নয়ন দেখাতে পারেন সাধারণত জনগণের সমর্থনও তার দিকেই ঝুঁকে যায়। কিন্তু ইতিহাস আরেকটি প্রশ্ন বারবার সামনে এনেছে। উন্নয়নের জন্য কি সবার জন্য সমান সুযোগ, নাকি ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থাকা অঞ্চলগুলো সবসময় বাড়তি সুযোগ পায়? বিগত কয়েক দশকে দেশের বিভিন্ন সময়ে এমন অভিযোগ উঠেছে যে রাষ্ট্রীয় সম্পদ বণ্টনে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। কখনো কোনো জেলা, কখনো কোনো অঞ্চল, আবার কখনো কোনো প্রভাবশালী পরিবারের নাম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আজ সেই পুরনো প্রশ্নই নতুনভাবে ফিরে এসেছে বগুড়ার শিবগঞ্জকে ঘিরে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিএনপি সরকারের প্রথম কয়েক মাসেই দেশের উন্নয়ন বরাদ্দের তালিকায় শীর্ষে উঠে আসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা। সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রায় ৭৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে এই একটি উপজেলায়। সংখ্যাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে দেশের বহু উপজেলা কোনো বড় প্রকল্পই পায়নি। গড় হিসেবে তুলনায় শিবগঞ্জ পেয়েছে কয়েক গুণ বেশি বরাদ্দ। সমর্থকদের ভাষায় এটি কোনো বিশেষ সুবিধা নয়, বরং দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার ক্ষতিপূরণ। তাদের দাবি, যে অঞ্চলে বছরের পর বছর অবকাঠামো উন্নয়ন হয়নি সেখানে অতিরিক্ত বিনিয়োগ স্বাভাবিক। কিন্তু সমালোচকদের বক্তব্য ভিন্ন। তারা বলছেন প্রশ্ন উন্নয়ন নয়, প্রশ্ন হলো রাষ্ট্রীয় সম্পদের বণ্টনে ভারসাম্য বজায় থাকছে কিনা। কারণ একই দেশের একজন নাগরিক যদি রাস্তা, সেতু কিংবা মৌলিক অবকাঠামো থেকে বঞ্চিত থাকেন আর অন্য একটি অঞ্চল বিপুল বরাদ্দ পায়, তাহলে বৈষম্যের প্রশ্ন উঠবেই এবং সেখান থেকে শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বরাদ্দ বিতর্কের পর সামনে আসে আরেকটি অভিযোগটি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজ নিয়ে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় শিবগঞ্জে বাস্তবায়নাধীন একাধিক প্রকল্পের সঙ্গে প্রতিমন্ত্রীর পরিবারের সংশ্লিষ্টতা রয়েছে। বিশেষভাবে আলোচনায় আসে তার ছেলে মীর শাকরুল আলম সীমান্তের নাম। সমালোচকেরা প্রশ্ন তোলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্বে বাবা, সেই মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পে পরিবারের নাম এলে স্বার্থের দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হবে না কেন? অবশ্য প্রতিমন্ত্রী এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার বক্তব্য, সংশ্লিষ্ট লাইসেন্স বহু আগেই পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে অন্যের কাছে হস্তান্তর করা হয়েছে, তাই সেখানে তার বা তার পরিবারের কোনো প্রত্যক্ষ স্বার্থ নেই। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি, কারণ আইন বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন পাওয়ার অব অ্যাটর্নি ব্যবস্থাপনার দায়িত্ব দিতে পারে, কিন্তু মালিকানার প্রশ্নকে পুরোপুরি মুছে দেয় না। ফলে প্রশ্ন রয়ে গেছে, আর সেই প্রশ্নই রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করেছে। রাজনীতিতে প্রতীক অনেক সময় বাস্তবতার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলার নতুন ইউনিয়নের নাম ঘোষণার পর ঠিক এমনটাই শোনা গেছে। মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত, স্বর্ণগ্রাম নামগুলো ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জাতীয় রাজনীতি পর্যন্ত শুরু হয় আলোচনা। কারণ সমালোচকদের মতে এসব নামের সঙ্গে প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের মিল রয়েছে। হাসিনার মতো শাহ আলম নিজ উপজেলাকে কি পারিবারিক সম্পত্তি মনে করছেন?
সংসদেও প্রশ্ন ওঠে, এটি কি নিছক কাকতালীয়, নাকি প্রশাসনিক কাঠামোর মধ্যেও পারিবারিক পরিচয় স্থায়ী করার প্রচেষ্টা? প্রতিমন্ত্রী অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, যদি সত্যিই সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করতে চাইতেন তাহলে নামগুলো আরও স্পষ্ট হতো। কিন্তু সমালোচকরা বলছেন, বিতর্কের মূল বিষয় নামের বানান নয়, মূল প্রশ্ন হলো কেন একই পরিবারকে ঘিরে ব্যাখ্যা করা যায় এমন নামগুলোই বারবার সামনে আসছে। বিতর্ককে আরও উস্কে দেয় আরেকটি তথ্য। প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন তার উদ্যোগে প্রতিষ্ঠিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের কিছুতে তার নিজের নাম, পরিবারের নাম কিংবা মীর বাড়ির নাম ব্যবহার করা হয়েছে। সমর্থকদের মতে সমাজে অবদান রাখা ব্যক্তিদের নামে প্রতিষ্ঠান হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সমালোচকদের প্রশ্ন, জীবিত রাজনৈতিক নেতাদের নামে প্রতিষ্ঠান তৈরির সংস্কৃতি কি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিতে উৎসাহিত করে না? যদিও সম্প্রতি প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে নতুন করে তার নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ না করার অনুরোধ জানিয়েছেন, তবুও বিতর্ক পুরোপুরি থামেনি। বিতর্ক যখন তুঙ্গে, তখন সামনে আসে আরেকটি ঘটনা। প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টকে কেন্দ্র করে দায়ের করা হয় মামলা। এরপর গ্রেপ্তার করা হয় একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে। বাদী পক্ষ বলছে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হয়েছিল। অন্যদিকে সাংবাদিক মহলের একটি অংশ বলছে, জনস্বার্থে করা অনুসন্ধানী সাংবাদিকতার জবাব হওয়া উচিত তথ্য দিয়ে, মামলা দিয়ে নয়। আর এখানেই তৈরি হয় বৃহত্তর প্রশ্ন, বাংলাদেশে ক্ষমতাসীন নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা কতটা নিরাপদ? সমালোচনার জায়গা কি সংকুচিত হচ্ছে, নাকি আইনের মাধ্যমে মিথ্যা তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া? একজন মন্ত্রী নয়, একটি রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। মীর শাহে আলমকে ঘিরে চলমান বিতর্কের উত্তর হয়তো আজই পাওয়া যাবে না, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতির একটি পুরনো প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে। উন্নয়ন কি যথেষ্ট, নাকি উন্নয়নের পাশাপাশি প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্বার্থের সংঘাত থেকে মুক্ত সিদ্ধান্ত? সমর্থকরা বলছেন তিনি অবহেলিত অঞ্চলে উন্নয়নের জোয়ার এনেছেন। সমালোচকরা বলছেন উন্নয়ন কখনোই জবাবদিহিতার বিকল্প হতে পারে না। শেষ পর্যন্ত বিষয়টি কেবল একজন প্রতিমন্ত্রীকে ঘিরে নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ নিয়ে একটি পরীক্ষা। রাষ্ট্র কি ব্যক্তি ও পরিবারের ঊর্ধ্বে থাকবে, নাকি ক্ষমতার সঙ্গে সঙ্গে আবারও ফিরে আসবে নামের রাজনীতি, প্রভাবের রাজনীতি এবং ক্ষমতার কেন্দ্রীয় ভবনের পুরনো অভিযোগ? উত্তর দেবে সময়, আর সেই উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এগোবে। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।